পাঠ করছি আজদাহার লেখনীতে সাবিলা সাবি, পর্ব সংখ্যা 2। ফিওনা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে দেখলো বরাবরের মতো বাড়িতে শান্ত আর স্তব্ধতা বিরাজমান। ফিওনা লবি হতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়িটি স্বচ্ছ কাচের ধারে তৈরি, গোলাকার হয়ে উপরের দিকে মোড় নিয়েছে। সুগঠিত ঘূর্ণায়মান সিঁড়ির দুপাশে সোনালি হাতল ধরে ধীরে ধীরে ফিওনা দোতলায় চলে আসে। করিডোর পার করে মিস্টার চ্যাং-শিং এর রুমের সামনে চলে আসে ফিওনা। রুমে প্রবেশের উদ্দেশ্যে পা বাড়াতে থমকে যায়। রুমের দরজা বাহির থেকে লক করা, তার মানে গ্র্যান্ডপা বাড়িতে নেই। কেননা মিস্টার চ্যাং-শিং যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ নিজের রুমের মধ্যেই থাকেন। ফিওনা হতাশ হয়ে পড়ে, গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে হাঁটে করিডোরের এক পাশ জুড়ে। করিডোরের এক পাশ জুড়ে স্বচ্ছ কাচের প্যানেলে তৈরি সোজা রেলিং রয়েছে। ফিওনা সেই রেলিং এর তৈরি সোজা সামনে যে দাঁড়ায়, সেখান থেকে নিচের হলরুম স্পষ্ট দেখা যায়। ফিওনা এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ হলরুমের কিচেন হতে একটা শব্দ ফিওনার কানে ভেসে আসে। ফিওনা জানে এই মুহূর্তে কে রয়েছে কিচেনে। ফিওনা পুনরায় সিঁড়ি বেয়ে নিচে নেমে কিচেনে প্রবেশ করে দেখতে পায় মিস ঝাং কিচেনের এক কোণে দাঁড়িয়ে খাবার প্রস্তুত করছেন। ফিওনা নিঃশব্দে মিস ঝাং এর সামনে যেয়ে দাঁড়ালো। মিস ঝাং ফিওনার একমাত্র বিশ্বস্ত পুরনো সার্ভেন্ট, যিনি ফিওনার দেখাশোনা করছেন ছোট থেকে। যখন ফিওনার নানা চ্যাং-শিং ফিওনাকে এখানে নিয়ে আসেন, তখন থেকে ফিওনার সবকিছু দেখভাল মিস ঝাং করছেন। ফিওনাকে দেখে মিস ঝাং স্বভাবত হাসলেন, আদুরে কণ্ঠে বললেন, ফিওনা মামুনি, কখন এলে তুমি? ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, মিস ঝাং, গ্র্যান্ডপা কোথায়? তিনি কি এর মধ্যে বাড়িতে এসেছিলেন? মিস ঝাং ফিওনার অভিব্যক্তি বুঝতে পারলেন ফিওনা কতটা দুশ্চিন্তাগ্রস্ত আর হতাশ হয়ে আছে। মিস ঝাং শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সদয় ভঙ্গিতে ফিওনার প্রশ্নের জবাব দিলেন, মিস্টার চ্যাং-শিং কিছুক্ষণ আগে একবার বাড়িতে এসেছিলেন, পুনরায় তিনি বের হয়ে যান। সম্ভবত তিনি ল্যাবে থাকতে পারে। মিস ঝাং এর জবাব শোনা মাত্রই ফিওনা আর এক মুহূর্ত দেরি না করলো, দ্রুত কিচেন থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পদক্ষেপ নেয়। বাড়ির মেইন দরজা দিয়ে বের হয়ে সোজা বাগানে ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির পেছনের দিকটায়। ফিওনা ইতিমধ্যে বাড়ির পেছনের ল্যাবের সামনে পৌঁছে যায়। কিছু একটা ভেবে কিছুক্ষণ থ মেরে রইল সেখানে। ফিওনার সামনে রয়েছে তার গ্র্যান্ডপার ল্যাবরেটরি। বাইরে থেকে ল্যাবটি একটি আধুনিক, উজ্জ্বল ও সুরুচিপূর্ণ স্থাপনাকে ধারণ করে। বিশাল কাচের জানালা দিয়ে ল্যাবের ভিতরকার দৃশ্য দেখা যায়, যা ভবনের একাধিক তলায় বিভক্ত। ল্যাবের বাইরের দেওয়ালগুলো মসৃণ ধাতুর তৈরি, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। ল্যাবের প্রবেশদ্বারে একটি মার্বেল পাথরের ধাপে, যা দৃঢ় এবং পরিষ্কারভাবে চিহ্নিত করে। বড় ভারী কাচের দরজা দুটি স্লাইডিং গ্লাসের প্যানেল দিয়ে তৈরি, যা উজ্জ্বল আলোকে ভেতরে প্রবাহিত হতে দেয়। ল্যাবের চারপাশ সঠিকভাবে কাটা, কিছু গাছপালা ও পরিপাটি করা ঝোপঝাড় রয়েছে। ল্যাবের সামনে একটি আধুনিক সাইনবোর্ড রয়েছে, যা ল্যাবের নাম এবং পাসকোডের নির্দেশিকা প্রদর্শন করে। এর পাশে একটি ইন্টারকম প্যানেলও রয়েছে, যা ভেতরে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ফিওনা নিঃশব্দে হেঁটে ল্যাবের প্রধান প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ায়। পাশে একটি প্যানেল রয়েছে, যা টাচ স্ক্রিন। ফিওনা সেখানে পাসকোড বসায়। ফিওনার নানা ফিওনার বার্থডের সাথে ম্যাচ করে ল্যাবের পাসকোড দিয়ে রেখেছেন। পাসকোডটি দেখার সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল, অ্যাক্সেস গ্রান্টেড।
ফিওনা মাথার উপর রেড লাইটটি সবুজ বাতি প্রদর্শন করে সিগন্যাল দিয়ে জানান দেয় দরজা খোলার জন্য প্রস্তুত হচ্ছে। ইলেকট্রনিক দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। ফিওনা ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ফিওনা সচরাচর ল্যাবে প্রবেশ করে না বিশেষ প্রয়োজন ছাড়া, আর যখন এই ল্যাবে প্রবেশ করে ফিওনা ভীত হয়ে যায়। ফিওনা ল্যাবের ভিতরে ধীর পায়ে এগিয়ে যায়। ল্যাবের ভিতরে পরিবেশ খুবই অন্ধকারাচ্ছন্ন, শুনশান নীরবতা। মাথার উপর কয়েকটা বাতি নিভু নিভু আলোতে জ্বলছে। ল্যাবের ভেতরে ডান পাশে রয়েছে একটি বড় আকৃতির রুম। ফিওনা সেই রুমে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই ফিওনা আরেক দফা হতাশ হয়, কারণ সেখানে তার গ্র্যান্ডপা উপস্থিত নয়। ল্যাবের ভেতরে এই একটা রুমই, চারপাশে দেয়ালে ফকফকা সাদা রঙের, এতে করে রুমটার উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। রুমের কেন্দ্রস্থলে একটি বিশাল স্টেশন রয়েছে, যা বিভিন্ন ধরনের পরীক্ষামূলক যন্ত্রপাতি আর ডিভাইস দিয়ে সজ্জিত। স্টেশনের চারপাশে বড় বড় আর্কাইভ ক্যাবিনেট রয়েছে, যেখানে গবেষণার ফাইলপত্র সযত্নে সংরক্ষিত করা। রুমের এক কোণায় একটি বড় ডাটা মনিটর আর কম্পিউটার সেট আপ করা, যার স্ক্রিনে কিছু একটা ডেটা প্রদর্শন চলমান। অন্যদিকে কিছু মাইক্রোস্কোপ আর সেন্ট্রিফিউজ মেশিনও রয়েছে। তবে মনিটরের ডাটা প্রচলন দেখে ফিওনা নিশ্চিত হয় তার গ্র্যান্ডপা ল্যাবে আছে, কিন্তু তার কক্ষে তো তিনি নেই। হঠাৎ পেছন থেকে একটি ভরাট পুরুষের কণ্ঠ ফিওনা কিছুটা চমকে যায়। পেছনে ঘুরে তাকাতেই দেখতে পায় ওয়াং লিকে। ওয়াং লি, তিনি চীনের একজন বিখ্যাত সায়েন্টিস্ট আর ফিওনার নানার একমাত্র পার্টনার। এই অজানা প্রকল্প বাস্তবায়নে মিস্টার চেন সিং আর ওয়াং লিং একত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ফিওনাকে এই মুহূর্তে ল্যাবে দেখতে পেয়ে কিছুটা অপ্রত্যাশিত মনোভাব ব্যক্ত করেন। তীক্ষ্ণ কণ্ঠে তিনি প্রশ্ন করেন, ফিওনা, তুমি হঠাৎ এই সময় ল্যাবে? ফিওনা হতাশ কণ্ঠে জবাব দেয়, গ্র্যান্ড লি, আমার গ্র্যান্ডপা কোথায়? তিনি বাড়িতে নেই। এই মুহূর্তে ওনাকে আমার দরকার, তাই ল্যাবে দেখা করতে এসেছি। মিস্টার ওয়াং লি কম্পিউটারের সামনে এক্সিকিউটিভ চেয়ারে বসতে বসতে জবাব দেন, চ্যান সিং একটু বাইরে গেছেন একটা বিশেষ কাজে। কয়েকজন বিভিন্ন দেশের সায়েন্টিস্টদের সাথে মিটিংয়ে বসেছেন। ফিরতে রাত হবে, তুমি বাড়িতে ফিরে যাও ফিওনা। মিস্টার ওয়াং লিং খুবই ব্যস্ততার সাথে কথাগুলো বলে তার কণ্ঠে স্পষ্ট তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজে আপাতত ব্যস্ত। মুখে স্পষ্ট অবসন্ন। তাই ফিওনার কথা বাড়ানো, উল্টো পায়ে হতাশ হয়ে হাঁটা ধরে। ফিওনা যখনই রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দরজার বাইরে পা রাখে, তখনই ফিওনার কানে একটা অদ্ভুত অস্বাভাবিক আওয়াজ কানে ভেসে আসে। ফিওনা পা সেখানে থেমে যায়। আরও ভালো করে শব্দটা পরিষ্কারভাবে শুনতে সে নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করল। ফিওনার শ্রবণ ইন্দ্রিয় যেন আরও জাগ্রত হয়ে উঠল। তখনই ফিওনা পুনরায় সে একই শব্দ পায়। শব্দটা এক প্রকার এমন যে কোনো ভয়ানক জন্তুর গোঙানির আওয়াজ, গড়গড় জাতীয় এক প্রকার শব্দ। ফিওনা আর স্থির থাকতে পারল না। ধীরে ধীরে পেছন ঘুরে তাকালো শব্দের উৎস খুঁজতে। ফিওনার চোখ গেল সেই সিক্রেট রুমের দিকে। ল্যাবের ওই রুমে আরও একটি সিক্রেট রুম রয়েছে, আর এই সিক্রেট রুমের পাসকোড ফিওনা জানে না। তার গ্র্যান্ডপা কখনো তাকে এই রুমে প্রবেশ করার অনুমতি দেননি। ফিওনা সবসময় ইচ্ছে হতো এই রুমে কি আছে তা একবার প্রদর্শন করার। ফিওনা শব্দের উৎস খুঁজতেই ফিওনার চোখ যায় সিক্রেট রুমের দিকে। খুব বেশি ভুল না হলে শব্দটা সেখান থেকে আসছে ভেবে ফিওনা আর একটু সতর্ক হলো আর ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলো। হঠাৎ ফিওনার চোখে যায় দরজার নিচে ফাঁকা অংশে। সিক্রেট রুমের দরজা ভারী ইস্পাতের তৈরি। দরজার ওপরে পাসকোডের একটি ডিসপ্লে, আর দরজার চারপাশে উন্নত প্রযুক্তির সিকিউরিটি প্যালেস। দরজার নিচে একটি সরু ফাঁক রয়েছে, আর সেখান থেকে এক প্রকার সবুজ আলোকরশ্মি আভা ছড়িয়ে আছে। ফিওনা নিজের দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করে সেদিকে পা বাড়ায়। হঠাৎ ওয়াং লিং গম্ভীর কণ্ঠে ফিওনার ধ্যান ভাঙে। ওয়াং লিং নিজের চেয়ারের পেছন দিকে ঘুরে তীব্র উদ্বেগ কণ্ঠে ফিওনাকে প্রশ্ন করে, কি হলো ফিওনা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিওনা একটু
স্তম্ভিত হয়ে জবাব দেয়, গ্র্যান্ডলি, আমি একটা শব্দ শুনতে পেয়েছি, আর এই শব্দটা এই সিক্রেট রুম হতে আসছে, আর দরজার ফাঁক দিয়ে এক সবুজ আলোক রশ্মি। এটা কিসের? ওয়াংলিং ফিওনার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ওয়াংলিং নিজের চেয়ার ছেড়ে দ্রুত ফিওনার দিকে এগিয়ে আসে। ওয়াংলিং কিছুটা শান্ত ভঙ্গিতে দৃঢ় কণ্ঠে ফিওনাকে আশ্বস্ত করার প্রচেষ্টা চালায়। ফিওনা, আমি নিশ্চিত তুমি ভুল শুনেছ। এখানে অনেক গবেষণার কাজ চলছে যা মাঝে মাঝে অদ্ভুত শব্দ তৈরি করে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। এখন তুমি বাড়িতে যাও, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ফিওনা আর কোনো প্রকার কথা বাড়ায় না, ল্যাব থেকে বের হয়ে যায়। পথে হাঁটতে হাঁটতে ফিওনা কিছুটা চিন্তিত। ফিওনা এখনো সেই অস্থিরতা কমছে না। ফিওনা শতভাগ নিশ্চিত শব্দটা সে শুনেছে আর সবুজ রশ্মিটাও দেখতে পেয়েছে। এতটা ভ্রম কি করে হতে পারে? ফিওনা বাড়ির দিকে ফিরে আসে, তবুও ফিওনাকে বারবার ভাবাচ্ছে সেই মুহূর্তের গর্জনের শব্দ আর সবুজ আভা। ওয়াংলিং যখন ফিওনাকে আশ্বস্ত করছিল তখন তার মুখে আতঙ্ক আর কিছুটা ভীতি স্পষ্ট দেখতে পেয়েছিল ফিওনা নিজেকে যতই শান্ত রাখতে চেষ্টা করছে না কেন, তার মনের অস্থিরতা ওকে অশান্ত করে তুলছে। তাই ফিওনা শতভাগ নিশ্চিত হতে গ্র্যান্ডপার সাথে কথা বলবে এই বিষয়ে মনস্থির করে দেয়। ফিওনা বাড়িতে ঢুকে সোজা নিজের কক্ষে চলে আসে। কুইন সাইজের বেডের ওপর বড় ফোলাভাযুক্ত বালিশের ওপর ধক করে শুয়ে পড়ে, যেন সমস্ত শরীরের শক্তি শেষ হয়ে গেছে। ফিওনা আজ খুবই ক্লান্ত। দিনের ঘটনাগুলো তাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তুলছে। চোখ দুটো ভারী হয়ে আসছে। তার নিজের ক্লান্তির সঙ্গে লড়াই করতে পারছে না। চোখের পাতা একেবারে যেন বন্ধ হতেই যেন মুহূর্তে তন্দ্রার জালে জড়িয়ে পড়ে ফিওনা। ধীরে ধীরে গভীর ঘুমের দিকে ঢলে যায়। ফিওনা হঠাৎ গভীর ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে ফিওনা দাঁড়িয়ে একটি অত্যন্ত সুন্দর পাহাড়ের চূড়ায়। চারপাশে যতদূর দেখা যায় পাহাড়ের ঢালগুলো নানা রঙের ফুল ছেয়ে আছে, লাল, নীল, হলুদ আর বেগুনি। ফুলের সমারোহ, যেন প্রকৃতির এক বিস্ময়কর চিত্রকলা ফুটে উঠছে। ফিওনার মন প্রফুল্ল হয়ে ওঠে। বাতাসে ফুলের মৃদু বাতাস ভেসে আসছে, যা ফিওনার চুলে হালকা করে দোলা দিচ্ছে। সবকিছু এত শান্তিপূর্ণ আর মনোমুগ্ধকর ছিল যে মনে হচ্ছে সময় থমকে গেছে। কিন্তু হঠাৎ এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু দূর থেকে এক ভয়ানক গর্জন ভেসে আসে, যা পরিবেশটা কাঁপিয়ে তোলে। ফিওনা আতঙ্কিত হয়ে পেছনে তাকায়। ফিওনার হৃদয় যেন থমকে যায়। ফিওনার চোখের সামনে হাজির হয় এক বিশাল আকৃতির সবুজ প্রাণী। ফিওনা একবার দেখেই চিনে ফেলে প্রাণীটি একটি ড্রাগন মনস্টার। ড্রাগনটির শরীরে সবুজ রঙে ঢাকা, আর তার বিশাল পাখাগুলো আকাশে ঢেকে দিচ্ছে। তার সবুজ রঙের মনির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে, যেন সেই চোখের মধ্যে এক ভয়ানক শক্তি আর রহস্য লুকিয়ে আছে। ড্রাগনটি হঠাৎ করে তার মুখ খুলে, আর মুহূর্তের মধ্যে একটি বিশাল আগুনের গোলা ছুঁড়ে মারে ফিওনার দিকে। আগুনের তীব্র তাপে বাতাস যেন ঝলসে উঠেছে। ফিওনা ভয়ে চিৎকার করে এবং দ্রুত তার হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আগুনের শিখা তার দিকে ধেয়ে আসে এবং ফিওনা চিৎকার করে, মনে হয় যেন তার শরীর আর মন উভয়ই ভয়ে জমে যাচ্ছে। ঠিক তখনই ফিওনা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। ফিওনা তন্দ্রা ভেঙে উঠে বসে। স্বপ্নের ভয়ে হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করছে। পরক্ষণে ফিওনা নিজেকে ধাতস্থ করে আর বুঝতে পারে এটা একটি দুঃস্বপ্ন ছিল, শুধু একটা স্বপ্ন। কিন্তু সেই ভয়ানক গর্জন আর আগুনের শিখা যেন এখনো তার কানে বাজছে। বিছানার পাশে রাখা টেবিলের ল্যাম্পের সাথে ঘড়ির দিকে চোখ যায়। ঘড়ির স্ক্রিনে সময়টি জ্বলজ্বল করছে। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। এই গভীর রাতে চারপাশের নীরবতা আরও ঘনীভূত হয়ে উঠেছে। ঘড়ির টিকটিক শব্দ যেন ফিওনার মনের ভিতর অস্থিরতা আরও তীব্র করে তুলছে। হঠাৎ ফিওনার মনে পড়ে যায় তার গ্র্যান্ডপা নিশ্চয় এতক্ষণে বাড়ি ফিরে এসেছেন। চিন্তা মনে হতে ফিওনা এক মুহূর্ত দেরি না করে
উঠে যায় দ্রুত সজাগ চোখে এবং দ্রুত পদক্ষেপে ফিওনা মিস্টার চেইন সিং এর রুমের দিকে পা বাড়ায়। ফিওনার হৃদয়ের মধ্যে একটু অদ্ভুত উত্তেজনা আশার ঝলক ফুটে ওঠে, কিন্তু মুহূর্তে ফিওনার আশায় আলো নিভে যায়। রুমের দরজা বাইরে থেকে অব্দি লক দেখে ফিওনা হৃদয়ে একটু শূন্যতা অনুভূতি চলে আসে। দরজার ওপর চেকলিস্টের মতো লকগুলোর তীক্ষ্ণ সিলভার চমক ফিওনার কাছে নিস্তব্ধতা আরো নিরাশার প্রতীক হয়ে ওঠে। ফোনও করতে পারবে না, কেননা ফিওনা জানে গ্র্যান্ডপা কখনো ফোন ধরে না যখন তিনি বাইরে ব্যস্ত থাকেন। ফিওনা মনটা পুনরায় একটা হতাশায় ছড়িয়ে পড়ে এবং সমস্ত আশা এক নিমেষে দূর হয়ে গেছে। ফিওনা কিছুক্ষণ দাঁড়িয়ে রুমের দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর পায়ে আবার নিজের কক্ষে ফিরে আসে। ফিওনা নিজের কক্ষে ফিরে এসে বেডে বসে থাকে, কিন্তু এখন আর ঘুম ফিওনার কোনোভাবে গ্রাস করতে পারছে না। তার রুম থেকে বের হয়, সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, এক কাপ কফি বানিয়ে পুনরায় রুমে এসে রুমের বাঁ পাশে বেলকনিতে দাঁড়ায়। কক্ষের বাঁ পাশে বেলকনি হতে সরাসরি রাস্তা দৃশ্যমান। ফিওনা বেলকনিতে এসে কফির কাপ হাতে ধরে ধীরে ধীরে বাইরে তাকায়। রাতের হালকা ঠান্ডা বাতাস এসে সতেজ করে তুলছে, আর কফির ভাপে গরম অনুভূতি শরীরটা কিছুটা প্রশান্তি দিচ্ছে। শহরের নৈসর্গিক দৃশ্য, রাত্রির নীরবতা আর কফির মিষ্টি গন্ধে ফিওনার চিন্তাগুলো একত্রিত হতে শুরু করলো। বেলকনির রেলিংয়ের ভর দিয়ে ফিওনা গভীরভাবে চিন্তিত চোখে দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে, যেখানে মেঘের ফাঁক দিয়ে লুকানো আলো মৃদুভাবে পড়ছে, আর মনে মনে তখনকার ঘটে যাওয়া ঘটনা আর স্বপ্নের কথা ভাবতে থাকে। ফিওনা চিন্তায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ রাস্তার দিকে চোখ যায়। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের মৃদু আলোতে কারো উপস্থিতি টের পায় ফিওনা। ল্যাম্পপোস্টের সাথে কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা মাথার একজন, দেহের গঠন আর পোশাক দেখে বোঝা যাচ্ছে কোনো একজন পুরুষ। তবে শুনশান নীরব রাস্তায় এই সময় কে দাঁড়িয়ে থাকতে পারে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফিওনার মস্তিষ্কে, তাই ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা চালায় ফিওনা। লোকটা কালো রঙের হুডি পরিহিত, হুডি দিয়ে মুখ আর মাথা সম্পূর্ণ ঢাকা। কালো জিন্স আর পায়ে কালো স্নিকার্স পরে আছে, এদিক ওদিক তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। এই অপরিচিত লোকটা। ফিওনা লোকটির দিকে উদ্বিগ্ন আর সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসের হালকা ঠান্ডা অনুভবে ফিওনার মনোযোগ আরো বিনষ্ট হয়ে উঠেছে। সে অচেনা অনুভূতি লোকটির উদ্দেশ্য বুঝতে। আচমকা সে আগন্তুক বেলকনির দৃষ্টি নিক্ষেপ করে। ফিওনা কিছুটা চমকে যায়। সে অপরিচিত লোকটির চোখে সানগ্লাস পরিহিত, যা তার চোখের দৃষ্টি লুকিয়ে রেখেছে। কালো রঙের একটি মাস্ক পরে মুখের অধিকাংশ ঢেকে রাখা। লোকটির সানগ্লাস এবং মাস্ক থাকলে তার দৃষ্টির দিকে কিছুটা নজর দিলে বোঝা যায় যে সে ফিওনার দিকে তাকিয়ে আছে। তার উপস্থিতি এবং দৃষ্টির তীব্রতা ফিওনার মনে এক ধরনের অস্বস্তি এবং উদ্বেগ তৈরি করে। ফিওনা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে, তীব্র আতঙ্কে রুমের ভেতর ফিরে আসে। ফিওনা বেলকনির দরজা সজাগভাবে লক করে তাড়াতাড়ি পর্দা টেনে দেয়। ফিওনা নিজেকে শান্ত করার জন্য নিজের সাথে নিজে সংগ্রাম করতে থাকে, কিন্তু চেষ্টা করা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আনার জন্য। এই ধরনের উদ্বেগময় চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায়। কে ছিল লোকটা? আগে তো কোনোদিন এখানে দেখেনি। এত রাতে ফিওনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে লোকটা? কে এসেছে?